জাইমা রহমান তো দৌড়ে এলো না। জাইমা রহমান তাহলে কয়েকদিন পর কি হবে? আপনারা সবাই মিলিয়ে মিডিয়ার ভাইয়েরা মিলা তাকে হচ্ছে জাইমা রহমানের পিছনে আপনারা দৌড়াচ্ছেন। তো এই যে নয়ন ভাই কষ্ট করতেছে, আপনারা কিন্তু তার পেছনে কিন্তু আপনারা দৌড়াচ্ছেন না ক্যামেরা নিয়ে। এটা কিন্তু একটা বাজে ব্যাপার। তো এই যে ধরেন এটা আমাদের নামে মাত্রই গণতন্ত্র, কিন্তু বাংলাদেশে চলছে তো পরিবারতন্ত্র। এতদিন দেখেছি আমরা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় হয়তো আসছে। এখন আবার কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না, আবার সেই একই রকম কাহিনী ঘটছে। তো আমরা এটা থেকে একটু হতাশ। জাইমা রহমানের কাছে ক্যামেরা নিয়ে তার পিছনে পিছনে কেন দৌড়াচ্ছেন? তার যোগ্যতা কি? তার যোগ্যতা এটা যে সে প্রিন্সেস। এই তো, এই যোগ্যতা ছাড়া আর কি যোগ্যতা তার আছে যেটার জন্য আপনারা তার পিছনে দৌড়াবেন? আপনারা হচ্ছে কই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অনেক দারুণ দারুণ ভূমিকা রেখেছে, অনেক তরুণ আছে। হ্যাঁ, আমাদের দেশের যে সকল ইউথরা অনেক দারুণ দারুণ ইনোভেশন নিয়ে তারা হচ্ছে চেষ্টা করছে দারুণ কিছু করার, কই তাদেরকে তো মানে আপনারা ঠিকমতো কাভারেজ দিচ্ছেন না। এই প্রশ্ন তো আমাদের করার কথা, আমরা করছিও। এবং দেখা গেছে যে ধরেন যুব দলের নয়ন ভাইয়েরা, হ্যাঁ, তারপর ছাত্র দলের অনেক ভাইদেরকে দেখি যে তারেক জিয়ার গাড়ির পিছনে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমানের গাড়ির পিছনে তারা দৌড়াচ্ছে কেন? উদ্দেশ্য কি? তারা হচ্ছে পলিটিশিয়ান হবে, ভালো পলিটিশিয়ান হবে। পলিটিশিয়ান হয়ে তারা হচ্ছে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে একসময় দেশের প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, ওই স্বপ্ন নিয়ে তো তারাই দৌড়াচ্ছে, তাই না? কিন্তু দেখা গেল যে এই দৌড়ে হঠাৎ করে মাঝখান থেকে জাইমা রহমান কোথা থেকে চলে আসলো। হ্যাঁ, তো জাইমা রহমান তো দৌড়ে এলো না। জাইমা রহমান তাহলে কয়েকদিন পর কি হবে? আপনারা সবাই মিলিয়ে মিডিয়ার ভাইয়েরা মিলা তাকে হচ্ছে জাইমা রহমানের পিছনে আপনারা দৌড়াচ্ছেন। তো এই যে নয়ন ভাই কষ্ট করতেছে, আপনারা কিন্তু তার পিছনে কিন্তু আপনারা দৌড়াচ্ছেন না ক্যামেরা নিয়ে। এটা কিন্তু একটা বাজে ব্যাপার। তো এটা কিন্তু আমরা আসলে খুব দুঃখের সাথে দেখি যে হচ্ছেটা কি, আপনারা করছেনটা কি। তো এখন কথা হচ্ছে জাইমা রহমানরা ধর নেতার ছেলে বা নেতার সন্তান, তারা হচ্ছে দেশে বাইরে যাবে, গিয়ে পড়াশোনা করবে, নেতা তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখবে। হ্যাঁ, এবং তাকে হচ্ছে ওইভাবে গ্রুমিং করবে। হ্যাঁ, এবং নয়ন ভাইয়ের মতো লোকেরা কি করবে, তারা সারা বছর এখানে বসে নেতার পিছনে দৌড়াবে। তারা হচ্ছে জুলাই যখন নেমে আসবে, জুলাই তখন হচ্ছে তারা প্রাণ দিবে। হ্যাঁ, তাদের কর্মীরা হচ্ছে প্রাণ দিবে। তারা সারা বছর জেল খাটবে। তারা হচ্ছে গিয়ে বাড়িতে থাকতে পারে না, তারা পাট খেতে গিয়ে ঘুমাবে। হ্যাঁ, তারা বনে বাজারে থাকবে। তারা ক্ষুধার অভাবে তারা কাতরাবে, তারা ঠিকমতো চিকিৎসা পাবে না। তারা সব কিছু বিসর্জন দেওয়ার পরেও এই সব কিছু বিসর্জন দিয়ে তারা কি করবে, জাইমা রহমান ওই যে এতদিন যাবত সুরক্ষিত অবস্থা ছিল তাকে দেশে ফিরিয়ে নিয়ে তাকে আবার হচ্ছে মন্ত্রী বানাবে, তাকে হয়তো প্রধানমন্ত্রী বানাবে, অথবা তাকে এই যে পারিবারিক যে পরিবারতন্ত্র, যে পারিবারিক যে রাজত্ব, সেই রাজত্ব প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, তো এই যে ধরেন এটা আমাদের নামে মাত্রই গণতন্ত্র, কিন্তু বাংলাদেশে চলছে তো পরিবারতন্ত্র। এতদিন দেখেছি আমরা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় হয়তো আসছে। এখন আবার কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না, আবার সেই একই রকম কাহিনী ঘটছে। তো আমরা এটা থেকে একটু হতাশ। তো আমাদের আসলে আশাটা জায়গায় হচ্ছে হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ, যে রাজমিস্ত্রির ছেলে, যে গর্বের সাথে বলে আমার বাবা একজন রাজমিস্ত্রি, প্রবাসী ছিল, আমার বাবা একজন রাজমিস্ত্রি, আমি তার সন্তান। এখন সেই সন্তান কিন্তু এখন পার্লামেন্টে গিয়ে কথা বলতেছে, রাজমিস্ত্রিদের অধিকারের জন্য কথা বলতেছে, রিক্সাওয়ালার অধিকারের জন্য কথা বলতেছে। সেই রাজমিস্ত্রির ছেলেই কথা বলতেছে শ্রমজীবী মানুষদের জন্য, কথা বলতেছে ব্যবসায়ীদের জন্য, কথা বলতেছে এই দেশের আপামর জনতার জন্য। এখানে কিন্তু সে কোনো শ্রেণী বৈষম্য করলো না। শেখ রবিউল ইসলাম রবির কথা যদি আপনাকে বলি, হ্যাঁ, সে ভাড়া সমন্বয় হয়েছে, ভাড়া বাড়িয়েছে, সেটা বলতে সে বলছে না ভাড়া বাড়িয়েছে, এটা এইভাবে না বলে আমরা বলি ভাড়া সমন্বয় হয়েছে। সে কিন্তু এইভাবে ব্যাখ্যা দিচ্ছে। সে কথা বলছে কাদের পক্ষে? বাস মালিক সমিতিদের পক্ষে। সে কিন্তু সাধারণ যাত্রীর কথা বলে নাই। সে কিন্তু কথা বলে নাই যেই মানুষটা অল্প আয়ে, যে মানুষটা বাদাম বিক্রি করে ওই শহরতলিতে, সেই মানুষটা কীভাবে বাড়ি ফিরবে, সেই মানুষটা ঈদে বাড়িতে কীভাবে যাবে, সেইটা নিয়ে কিন্তু তার কনসার্ন না। সে দেখেন কত মানুষ মারা গেল, এইবার ঈদের কথাই বলি, কত মানুষ মারা গেল, কিন্তু সে বলছে কোথায় মারা গেছে, সে হেসে হেসে কথা বলে। তো এই যে ধরেন তাদের মধ্যে যে অহমিকা, ঔদ্ধত্য, তারা যে জনমানুষকে মানে নিম্ন আয়ের মানুষকে যে মানুষই মনে করছে না, এই যে একটা বড় ধরনের তফাৎ, আপার ক্লাস লোয়ার ক্লাস, উঁচু নিচুর যে একটা অসাম্য, একটা অবস্থান, কিন্তু এইটা তো আমরা চাই না। আমরা তো চেয়েছি সমতার জায়গা, সাম্য, মানবিক মর্যাদার জায়গা। তো সেখানে আমরা আসলে দিন শেষে ওই হতাশার মধ্যে থাকতে চাই না। আমরা চাই হাসনাত আব্দুল্লাহর মতো এরকম রাজমিস্ত্রির আরও ছেলেরা তারা হচ্ছে সংসদে যাক, রিক্সাওয়ালার ছেলেরা সংসদে যাক। আমরা চাই যে মানুষটা শাক বিক্রি করতেছে সকালবেলা, তার ছেলেও সংসদে যাক, তার মেয়েও সংসদে যাক, তার মেয়ে গিয়ে কথা বলুক যে আমার বাপের কাছে চাঁদা নিছে আজকে, এইটার জন্য আমি আজকে মাননীয় স্পিকার আমি বলতে চাই এই চাঁদাবাজি বন্ধ করা হোক অচিরেই। প্রত্যেকটি স্টেক হোল্ডার্সরা ওই পার্লামেন্টে যাক। শুধুমাত্র নির্ধারিত সিন্ডিকেট বা হচ্ছে বিদেশ থেকে মুচলেকা নিয়ে আসা বা বিদেশ থেকে হচ্ছে পারমিশন নিয়ে আসা কোনো মানুষই যেন এই দেশে রাজ করতে না পারে, রাজত্ব করতে না পারে, এইটা আসলে আমাদের চাওয়া না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ হোক, এবং সেই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ হোক, যেখানে এই হাসনাত আব্দুল্লাহর মতো আরও অনেক মানুষ পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে থাকবে।
এটা শুধুমাত্র এনসিপি বসন্ত না, এটা বাংলাদেশের বসন্ত বলতে পারেন আপনি। বাংলাদেশের বসন্ত চলে আসছে। এই ভরা গ্রীষ্ম বাংলাদেশের বসন্ত। এটা কেন বলছি? যে ধরেন সবগুলো সচেতন মানুষরা তারা এক প্ল্যাটফর্মে আসতেছে, তারা এক কাতারে আসতেছে। একটা পার্টি একটা জাস্ট একটা নাম মাত্র। পার্টি কিসের পার্টি? পার্টি কাদের নিয়ে পার্টি? পার্টি হচ্ছে সচেতন মানুষদের একটা সম্মিলন, যেখানে সচেতন মানুষগুলো এক হচ্ছে, তারা কিছু একটা করার চেষ্টা করছে, তাই তো? তো এটা তো একটা আশার আলো জাগাচ্ছে যে যে ফেরাসমিন আপারা তারা হচ্ছে আসতেছে, ইসাক ভাইয়েরা আসতেছে, যারা এতদিন যাবৎ বিএনপিকে সার্ভ করে গেছে, তারা ফিল করতেছে যে আলটিমেটলি আমি কাদের জন্য সার্ভ করতেছি, যারা হচ্ছে আমার পরিবারের জন্য নিরাপদ না, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ না, তাহলে আমি কেন তাদেরকে সার্ভ করবো? এই যে তাদের মধ্যে যে অনুশোচনা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে যে চেঞ্জেস, পরিবর্তনের যে স্পৃহা এখন পর্যন্ত যেটা বেঁচে রয়েছে সেটা নিয়ে যে সে কাজ করতে চাচ্ছে, এটাই তো একটা আনন্দের বিষয়, এটা তো বাংলাদেশের মানুষের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এটাই তো হচ্ছে বাংলাদেশের বসন্ত বলা যেতে পারে, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এতে লাভবান হবে।